আজকে আপনারা যারা সকাল থেকে উঠে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উপস্থিত হয়েছেন, আমি সবাইকে স্বাগত জানাই এবং আমাদের যে এইখানে ক্ষুদ্র পরিসরে অর্থ সংকুলনের মধ্যেও আমরা যতটুকু পেরেছি, যে উদ্যোগ নিয়েছি, তাতে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি আমরা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। রবীন্দ্রনাথ যদি বলি হলো মহাসাগর। আমরা রবীন্দ্রনাথকে সাধারণ মানুষেরা, মানে কমন মানুষেরা চিনি। রবীন্দ্রনাথ মানে হলো নৃত্য, গান, কবিতা, এবং এই দিয়েই মানে ওই বলে তোমার ফুল দিয়ে তোমার পূজা দিলাম, এটাই আমরা করে থাকি। আজকের দিনে রবীন্দ্রনাথ শুধু গান, কবিতা এবং উপন্যাস না, রবীন্দ্রনাথ একটি দর্শন। এই দর্শনটাকে, এই মহাসাগরকে যদি মন্থন না করা যায়, তাহলে এই দর্শনটা থেকে যে হীরা মুক্তা, যে অমৃত, এই অমৃতকে আমরা আহরণ করতে তথা বাঙালি এবং ভারতবাসী উপযুক্তভাবে তার মূল্যায়ন করতে পারেনি। যার জন্য আজকে আমরা যে সমস্যাগুলো দেখছি, সাম্প্রদায়িকতার সমস্যা, প্রাদেশিকতার সমস্যা, অমানবিকতার সমস্যা, ধর্মীয় নিয়ে অন্ধত্বর সমস্যা, এই সমস্যাগুলো আজকে আমাকে একটু জোরে বলতে লাগছে, এখন ওই ক্লাস হলের মতো করে বলতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো আজকে আমাদেরকে আক্রান্ত করেছে। তাই আজকের দিনে রবীন্দ্রনাথের যে কর্ম, আজকে আমাদেরকে অনেকে, মানে নতুন প্রজন্মের কথা বলি, আমরা তো হলো ছোটোবেলার থেকে রবীন্দ্র, নজরুল, তারপর হলো যত মনীষীদের যে ওই এগুলো, নেতাজি সুভাষ, এইগুলো স্কুলেও হতো এবং এই করতে করতে আমরা অভ্যস্ত। এগুলো আমাদের কাছে নমিনাল বিশেষ। কিন্তু নতুন প্রজন্ম যারা জিকে সিস্টেমের পড়াশোনা করে, মানে 4টে চয়েস দিবে, একটা টিক মারবে, তাদের ক্ষেত্রে এই উপলব্ধিকে নিয়ে যেতে লাগবে। রবীন্দ্রনাথ হলো একটা আমাদের সত্তা, শুধু বাঙালি সত্তা বলবো না, তাতে আঞ্চলিকতা আছে। ভারতীয় সত্তা, ভারতীয় দর্শন, লোককথা, মানব জীবন, আমাদের ভারতীয় জীবনবোধ, তার থেকে তুলে এনে কবিতা, সাহিত্য, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ সব তিনি তুলে এনেছেন সাধারণ মানুষের কাছ থেকে। তাই রবীন্দ্রনাথের পরিচিতি শুধু কবি, নাট্যকার, গীতিকার এই বলে যদি আমরা ভাসিয়ে দিই এবং তাকে যদি বন্দনা করতে থাকি, পূজা করা, যেটা হলো আমাদের পূজা সংস্কৃতি একটা আছে। আমরা পূজা সংস্কৃতি এক ধরনের, সেখানে হলো ওই গুরুবা, প্রণাম করো প্রণাম করো। আরে প্রণাম করতে যাকে, তার থেকে কিছু নেওয়ার থাকলে এবং আগামী প্রজন্মকে কিছু দেওয়ার থাকলে এবং নিজের কিছু নেওয়ার থাকলে নিতে লাগবে। একটা উন্নত জীবনবোধ, চিন্তার পরিসর বাড়ানোর প্রয়োজনে লাগবে। আমরা আজকে কষ্ট, হয়তো যাদের সকালে ওঠা অভ্যেস নেই তাদের হয়তো কষ্ট মনে হচ্ছে, আমরা এসে শ্রদ্ধা জানাচ্ছি, ওনাকে শ্রদ্ধা না জানালেও উনি এত বিশ্ববর্ণিত, তাতে ওনার কিছু যায় আসে না, যায় আসবেও না। আমরা এসছি আমাদের প্রয়োজনে এসছি ওনাকে শ্রদ্ধা জানাতে। তাই আমি ওনার সাহিত্যের বিশ্লেষণের মধ্যে যাওয়ার এটা উপযুক্ত পরিবেশও নয়, সময়ও নয়। ওনার যে সৃষ্টি, আমরা যারা সাহিত্য চর্চা করি বা যারা সৃজনশীলতা করে, যদি খুব সহজভাবে বলি, রবীন্দ্রনাথ হলো সাহিত্যর একটা কথা দিয়েই বলা যায়, যুগমনের বিচিত্র উপাদানে ব্যক্তির জারক রসে গড়ে ওঠে সাহিত্য। যুগমন কি? একটা যুগ চাহিদা, যুগের যে পরিবেশ, যুগমনন। সেই যুগমনন তো আমরা প্রত্যেক দিনই দেখি, প্রত্যেক দিনের যে প্রাত্যহিক জীবনে দেখি, কিন্তু আমরা সাহিত্য তৈরি করতে পারি না, সৃষ্টি করতে পারি না। তাহলে যুগমনের বিচিত্র উপাদানে ব্যক্তির জারক রস, কেমিস্ট্রিতে যে জারক রস ক্যাটালিস্ট বলে, যারা সেই জারক রস প্রদান করলে যদি ব্যক্তি
সে ব্যক্তির জারক রসে হয়ে সৃষ্টি হবে, হ্যাঁ, সাহিত্য হবে। এই ব্যক্তির জারক রস আসে কোত্থেকে? ইতিহাস। এই রবীন্দ্রনাথকে আমরা পেতাম না যদি বাঙালিরা রাজা রামমোহন রায়কে না পেত, যদি বাঙালিরা বিদ্যাসাগরকে না পেত, তাহলে তাদের উত্তরসূরি হিসাবে এই রবীন্দ্রনাথ হলো প্রোডাক্ট সাহিত্যের ক্ষেত্রে। আর হলো বিজ্ঞানের ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ বোস। এই কলকাতায় এই শহর এতগুলি যে যে এশিয়ার প্রথম নোবেল লরিয়েট তিনি, বিজ্ঞানের ক্ষেত্রেও সিবি রমন। তাই এই ধারাবাহিকতাটাকে বুঝতে লাগবে। এখানে রেনেসা নবজাগরণ হয়েছে, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, তারা এই যে হিন্দুত্বের গোড়ামি এর থেকে মুক্ত করে একটা মানবতাবাদের ধর্ম, যেটাকে ব্রহ্মধর্ম বলে তিনি উত্তরসূরি হিসাবে পেয়েছিলেন ওনার প্রপিতামহরা রাজা রামমোহন রায় এবং সেখানে ঈশ্বরবাদের, ধর্মীয় হিন্দুত্ববাদের গোড়ামির কোনো স্থান নেই। কোনো একটি ঈশ্বর নিয়ন্ত্রিতভাবে এই বিশ্ব দর্শন, এই বিশ্ব চলছে। এখানে সাম্প্রদায়িকার কোনো স্থান নাই। এখানে হলো মানবতার কথা বলা হয়েছে এই ধর্মবোধের মধ্যে দিয়ে। এই তিনি ব্রহ্মধর্ম বিশ্বাস করতেন এবং তিনি যে হিন্দু মুসলমান তখন ভারতবর্ষের তখন স্বাধীনতা আন্দোলনে যে প্রথম থেকেই যে বীজটি বপন করেছিল সাম্প্রদায়িকার বীজ ব্রিটিশরা, এর বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। তাহলে একটা গেল, আমি এখন সাহিত্যের দিকে বলতে যাব না, কারণ রবীন্দ্রনাথের প্রায় 25,000টি গান নিজের জীবনে লিখেছেন। হ্যাঁ, সারাদিন আমরা বসে বসে লিখলেও এত লিখতে পারবো কিনা জানি না, তিনি কখন লিখেছেন তিনিই জানেন। 25,000 গান, আচ্ছা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এবং লাস্টে 60 বছর বয়সে ওই ছবি আঁকবো বলে বিক্রি হবে এইসবের জন্য না, ছবি আঁকা শুরু করলেন। হ্যাঁ, সেটাও 3,000, এবং তার মধ্যে বিশ্ববন্দিত ছবিও হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি শেষ জীবনে প্রায় 70 বছর বয়সে সত্যেন্দ্রনাথ বোস এবং বিভিন্ন তখন হচ্ছে মহাজাগতিক যে আবিষ্কারগুলো হচ্ছে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো ভগবানের সৃষ্টি না, এই পৃথিবী কোনো ভগবানের সৃষ্টি না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় এই বিশ্ব সৃষ্টি হয়েছে। এই যে পাশ্চাত্য যে জ্ঞান বিজ্ঞানের ধারণা এই ভারতবর্ষে এলো এবং তাকে তিনি আয়ত্ত করলেন, এবং 70 বছর বয়সে তিনি উপলব্ধি করলেন যে আমি এতদিন যে সাহিত্য চর্চা করেছি তাতে তিনি বাউলের থেকেও নিয়েছেন, তিনি লোকগাথার থেকেও নিয়েছেন, সমস্ত জায়গার থেকে নিয়েছেন। তিনি যে জমিদার বাড়ির কার্য শিয়ালদহতে যেতেন, সেখানে সাধারণ লোকের সঙ্গে মিশতেন, তাদের জীবনযাত্রা দেখতেন, মাঝি মোল্লাদের জীবনযাত্রা দেখতেন, সেখান থেকে সাহিত্য তুলে এনেছেন। তিনি লাস্ট জীবনে 70 বছর বয়সে ওনার উপলব্ধি হলো যে এই যে ভারতবর্ষ এখনও পশ্চাৎপদ চিন্তা, হ্যাঁ, যেখানে নারী শিক্ষার স্থান নেই, নারী এখনও পদ্ম নেই। ওনার ওই 200-250 বছর আগের কথা বলছি, উনি তো 250 বছর ক্রস করে, মানে 200 বছর, হ্যাঁ 200 বছর 1861 জন্ম হয়েছে, তাহলে 200 বছর ক্রস, হ্যাঁ, তো জন্ম থেকে তার 150 বছর আগে, তার 150 বছর আগে ভারতবর্ষ এবং এই বাংলা এখনও তো আমরা দেখি, হ্যাঁ, আমাদের কত রকমের আশপাশে কত রকমের চিন্তায় আমরা এখনও আবদ্ধ। মানুষের জড়ত্ব কোথায়, মানুষের পশ্চাৎপদতা কোথায়? তার চিন্তার জগতে। হ্যাঁ, আমি যতই আধুনিক বলি, আমার চিন্তার জগৎ যদি প্রসারিত না হয় তাহলে তুমি পশ্চাৎপদ। তাহলে সেই সময়ে রবীন্দ্রনাথ, হ্যাঁ, তা রবীন্দ্রনাথ 70 বছরের বয়সে তিনি প্রচুর কবিতা, গান এইসব লিখেও অতৃপ্ত। যখন তিনি পাশ্চাত্য দর্শনের সংস্পর্শে এলেন, আইনস্টাইনের সংস্পর্শে এলেন, তিনি বললেন আমি যে এতদিন সাহিত্য চর্চা করেছি, আমি বাংলা ভাষার একটা রূপ দিয়েছেন, কারণ বিদ্যাসাগর অবধি বাংলা গদ্য লেখা শুরু হলো, তাকে আরও প্রাঞ্জল করে সবার অভ্যস্ত করা, সবার প্রয়োজন মেটানোর মতো করে বাংলা ভাষাকে তিনি ভাঙলেন। সবাই জানো, হ্যাঁ, এই সমস্ত যেমন আজকে যে আমরা বলি আকাশ বাণী, অমুক তমুক, সব রবীন্দ্রনাথেরই এইসব শব্দ দেওয়া। হ্যাঁ, আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না। এই করেও অপরিতৃপ্ত 70 বছর বয়সে যে আমি ওই যে বিশ্বভারতীতে এডুকেশনে, হ্যাঁ, তিনি এই শিক্ষা নিজে পড়তে গিয়ে দেখলেন যে এই যে মুখস্থ করা আর এই স্কুলের যে চাপ, এতে দিয়ে প্রকৃত শিক্ষা হবে না, এটা পাস করা যাবে বড় জোর, এটাতে মানবিক বিকাশ হবে না, বা যাই হোক, তিনি তার নিজের জীবন দিয়ে দেখলেন তিনি এই স্কুল জীবন কমপ্লিট করতে পারলেন। ওনাকে ইংল্যান্ডেও পাঠানো হলো, ওখানেও পড়া কমপ্লিট করতে পারলেন। তারপর উনি
নিজে একটা শিক্ষার উপলব্ধিতে বিশ্বভারতী তৈরি করলেন, যেখানে মুক্তাঙ্গনে পরিবেশের সঙ্গে আমরা যেটা আজকে আমরা বলি শিশুদেরকে মুক্ত পরিবেশে পড়াতে লাগবে, অমুক করতে লাগবে, শিশু মনে চাপ দিতে লাগবে না, আর উনি ওটা 150 বছর আগে উপলব্ধি করেছিলেন যে শিশুকে খেলতে খেলতে শেখাতে লাগবে। হ্যাঁ, শিশু পড়াটাকে যেন পড়া হিসাবে না নেয়। আজকে ওয়েস্টার্নরাও এই কথা বলছে, আর তিনি নিজে প্রয়োগ করেছেন এইতে বিশ্বভারতীতে। এবং শেষ জীবনে তিনি 70 বছর বয়স, যখন আমরা বার্ধক্যে ঝুঁকে থাকি, আর কি করব, হ্যাঁ, গুনতে থাকি কবে মরবো, আর ওই কি যেন তুলসীর কাঠ দিয়ে গুনি একটা, তাই তো পুণ্য, তখন তিনি বললেন আমার কিছু করা হয়নি, এই যে পশ্চাৎপদ মানুষ এদেরকে কি করে আমি নিয়ে যাব। তখন বললেন যে এই বিশ্বভারতীর থেকে সোশ্যাল সায়েন্স, বিভিন্ন যে বিজ্ঞানগুলো, যে পশ্চাত্যের বিজ্ঞানগুলোকে লোকগাথা হিসাবে, যেটাকে হচ্ছে লোকশিক্ষা হিসাবে আমাদের পপুলার ম্যাগাজিন এরকম করে বার করতে লাগবে। এবং তিনি নিজে লিখলেন বিশ্ব পরিচয় বলে বই, যেটা বিজ্ঞানের সমস্ত তখনকার আবিষ্কারকে প্রাণোজ্জ্বলভাবে তিনি নিয়ে এলেন। এবং এই মহাকাশ, তার যে সৃষ্টি, তার বিস্তৃতি, সমস্ত কিছুকে এত, প্রথমে সত্যেন বোসকে দিলেন দায়িত্ব যে তুমি এটা লেখো, কিন্তু লেখাটা পছন্দ হলো না, হ্যাঁ, যে তিনি মানে সাধারণ মানুষের মতো করে লিখতেন, কারণ সত্যেন বোস তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তিনি ওইভাবে যেভাবে রবীন্দ্রনাথ চাইছে এইভাবে পাচ্ছে না। তখন তিনি নিজে এই দায়িত্ব নিলেন এবং বিশ্ব পরিচয় লিখলেন। সেখানে বললেন যে এই যে সৃষ্টি, এই সৃষ্টির ইতিহাস কি, হ্যাঁ, এবং অনেক গানও আছে, হ্যাঁ, এই মহাবিশ্ব মহাকাশ মহাকালে, হ্যাঁ, আমি আমি কি আমি মানব বিশ্বয়ে পরিভ্রমণ না কি, এরকম যারা গান গায় তারা লাইনটা বলতে পারবে। এই কবিতা, এই গান বেরিয়ে এলো, কারণ কবি তো দর্শনকে অন্যভাবে প্রকাশ করবে, শুধু বিজ্ঞানের মতো ভাষায় প্রকাশ করবে না। তাই রবীন্দ্রনাথকে বুঝতে গেলে দর্শন বুঝতে লাগবে। তিনি যে এই প্রকৃতি, পরিবেশ এবং হচ্ছে মানবতার দর্শনকে নিয়ে এলেন। বাঙালি কবি হিসাবে আমরা গর্ববোধ নিশ্চয়ই করব, শুধু বাঙালি কবি নয়, তিনি বিশ্বকবি। তিনি ভারতবর্ষের সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে গেলেন এবং এশিয়ার প্রথম নোবেল লরিয়েট সাহিত্যে, এগুলো আপনারা জানেন। আর বেশি কতক্ষণ বললাম কেউ যদি একটু বলো, আমি একটা 2-3 মিনিট, কারণ এই তো বললেন তো অধ্যাপক লোক, তো আমাদের 2টো ক্লাস নিতে লাগতো, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা ধরে 2.5 ঘন্টার ক্লাস নিতে লাগতো অনার্স। হ্যাঁ, হ্যাঁ, কতক্ষণ বললাম বলো, আর একটু 12 মিনিট। আচ্ছা, আর একটু হচ্ছে দেশপ্রেমের কথা বলে নি। রবীন্দ্রনাথকে নিয়ে নাচানাচি করি, ঠিক আছে, এটা তো ঠিক আছে, একটু এগুলো ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথ শুধু নৃত্য আর সঙ্গীতের না, এটাকে বুঝতে লাগবে। রবীন্দ্রনাথ তিনি এত 2,500 গান লিখেছেন, 25,000, 2,500 না, 3,000 ছবি এঁকেছেন, উপন্যাস, নাটক, তার মধ্যেও কিন্তু লোকটা ঘরে বন্দি ছিল না। আপনারা যদি ইতিহাস দেখেন, উনি প্রতিটা কাজে, দেশপ্রেমের কাজে নিজেকে নিযুক্ত করেছেন। যখন 1885 সালে মুম্বাইতে, হ্যাঁ, প্রথম জাতীয় কংগ্রেস, ব্রিটিশের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, তখন ওনার বয়স হলো 24 বছর। তিনি ওখানে গিয়ে অংশগ্রহণ করেছেন। পরে 1886-তে যে কলকাতায় যে জাতীয় অধিবেশন হয়, সেখানে ওনার গান দিয়ে উদ্বোধন হয়। এই তো গেল হলো ওনার সক্রিয়ভাবে। এবং ওনার দাদা যতীন্দ্রনাথ ঠাকুর, তিনি একটা তখন স্বদেশী সভা বলে একটা সভা চালাতেন। তখন তো ব্রিটিশদের আমলে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি কোনো সভা সমিতি করা যেত না, পর্যালোচনা করা যেত, এর লুকিয়ে লুকিয়ে হতো। তিনি এই সভায় রেগুলার উপস্থিত থাকেন। যতীন্দ্রনাথ বা জ্যোতিদার তার নিজের অর্থে, আমি জ্যোতিদার সভায় প্রত্যেক দিন উপস্থিত থাকতাম। এই হলো দেশপ্রেম। তারপরে আরও আপনারা জানেন, হ্যাঁ, 1905 সালে যখন হচ্ছে বঙ্গভঙ্গ হলো, তখন রবীন্দ্রনাথ ওই দিন বিকালে লর্ড কার্জনের নেতৃত্বে যারা আছেন, নতুন ছাত্রছাত্রীরা জানে কিনা জানি না, লর্ড কার্জনের নির্দেশে এই বাংলা আজকে দুর্বিভক্ত হয়ে আছে, ভাগ হয়, তখন তিনি ওই দিন বিকালের বিরাট সমাবেশ, এই সমাবেশের নেতৃত্ব দিলেন হলো রবীন্দ্রনাথ। এবং তিনি ব্রিটিশের যে রক্তচক্ষুর এগেনস্টে গান বাঁধলেন, হ্যাঁ, বিধির এই বাঁধন ভাঙবিকেরা এমনই শক্তিমান, হ্যাঁ, এমনই শক্তিমান, এটা ব্রিটিশ শক্তিকে বলে ডাইরেক্ট কথা।
কারণ কবি তো একটু কবিতা দিয়েই বলবে, সে তার ডাইরেক্ট বক্তৃতা বলবে না। এবং তাকে তখন হচ্ছে নোটিশ জারি করলো যে আজ তুমি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই করছো, তাতেও নেই। এই হলো। তারপরে তিনি রাখি বন্ধন উৎসব করলেন, বাঙালি সত্তাকে, সমস্ত বাঙালি সত্তাকে একত্রিত করলেন। এবং রাখি বন্ধনের ওই যে গান, বাংলার কি, বাংলার জল বাংলার মাটি বাংলার ফুল, বাংলার জল বাংলার মাটি বাংলার ফুল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক, এটা রাখি বন্ধনের গান। ওই ওই বিকালে সৃষ্টিকর্তা সে তো সব মুহূর্তকে, যুগমনের যা ঘটনা ঘটছে তাকে কবিতা সাহিত্যে প্রকাশ করছে। তারপর নাইটহুড প্রতিবাদ, যখন জালিয়ানবাগে হত্যাকাণ্ড হলো, আপনারা জানিয়ে থাকবেন, পাঞ্জাবের জালিয়ানবাগ হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি জেমস ফোর্ডকে তিনি চিঠি লিখলেন যে আমি তোমার এই দেওয়া নাইট উপাধি নেব না, তুমি আমার মানুষজনকে তুমি হত্যা করছো। তখন আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ডের পরে ব্রিটিশ অর্থনীতি খুব সংকটের, তাই তার অপারেশনও বাড়ে। সংকট, সাম্রাজ্যবাদীরা যখন পয়সা কড়ি থাকে না, তারা তো অপারেশ করে টাকা নেবে, তা প্রচুর কড়া কড়া আইন আনছে এবং জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়। যাই হোক, এগুলো এত বিশ্লেষণের মধ্যে এখন যাওয়ার পরিবেশ নেই। তো উনার এই যে স্বদেশী কথা, স্বদেশ প্রেম এবং দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে সাহিত্যিক হিসাবে এত বড় একটা থ্যাচারের মানুষইও প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। এই দিকগুলোকে আনা এবং তিনি যে একটা মহান দর্শনের উপস্থাপনা করেছেন, পশ্চাৎপদ যে আমরা ভারতবর্ষ ছিল, পশ্চাৎপদ যে বাঙালি চিন্তা, তখনও মানে সতীদাহ প্রথা হয়তো আইনিভাবে চলে গেছে, কিন্তু তখনও গ্রামে গঞ্জে বধূ নারীর নির্যাতন, অপারেশন, এগুলোর বিরুদ্ধে তিনি লেখনী ধরেছেন। তাই রবীন্দ্রনাথকে বুঝতে লাগবে শুধু নৃত্য কবিতা দিয়ে না, রবীন্দ্রনাথ একটি দর্শন, যে দর্শন আমাদেরকে এগোনার পথ দেখিয়েছে, আমাদেরকে সামনে চলার পথ দেখিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর একবার, আমি একটু বলে দিই।